আমরা গত কয়েকটি ভিডিওতে যেমন করেছিলাম সেরকমই এবার ধরে নেই যে আমার কাছে বেসিস ভেক্টরের একটা সেট আছে যেটা হচ্ছে বি, এবং এর ভেক্টরগুলো হচ্ছে v1 v2 এভাবে করে পুরো vk পর্যন্ত, এবং এর ব্যাপ্তি বা স্প্যান হবে k মাত্রার একটি সাবস্পেস। এবং চলো ধরে নিই যে এখানের ভেক্টরগুলো অর্থাৎ v1 v2 এভাবে করে পুরো vk পর্যন্ত এরা সবাই Rn এর সদস্য। গত ভিডিওতে আমরা দেখেছি যে আমরা যদি চাই একটা চেঞ্জ অফ বেসিস ম্যাট্রিক্স বা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স বানাতে পারি, এবং এটা আর কিছুই না, এই বেসিস ভেক্টরগুলোকে কলাম হিসেবে নিয়ে গঠিত একটি ম্যাট্রিক্স। তাহলে v1 v2 এভাবে করে vk পর্যন্ত এগুলো হবে এর কলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি থাকবে kটি কলাম, এবং আমরা জানি এরা Rn এর সদস্য, অর্থাৎ এদের প্রত্যেকটির nটি উপাদান থাকবে, তার মানে এটা হবে একটা n বাই k ম্যাট্রিক্স। এখন গত ভিডিওতে আমরা যেরকম করেছিলাম যে আমরা ধরেছিলাম আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, আচ্ছা আমি দুঃখিত, আমাদের কাছে একটা ভেক্টর আছে এ যেটা হচ্ছে Rn এর একটি সদস্য। এখন আমি যদি বলি যে এই এ ভেক্টরটি এটা আমাদের বি এর স্প্যানের মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি যে এ সমান হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, এবং এর সাথে আমরা গুণ করব আমাদের বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করা আমাদের এ এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। অর্থাৎ আমাদের যদি বেসিস বি এর সাপেক্ষে এ এর কোঅর্ডিনেট জানা থাকে, তার সাথে আমরা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স গুণ করে দিয়ে আমরা আমাদের ভেক্টর এ কে আদর্শ স্থানাঙ্ক বা স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটে পেতে পারি। এবং আমার কাছে যদি আমার ভেক্টর এ থাকে আদর্শ স্থানাঙ্কে, তাহলে আমি এটাকে আমাদের বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করতে পারি। এখন চলো একটা বিশেষ ক্ষেত্র বিবেচনা করি। চলো আমরা ধরে নেই, অর্থাৎ আমরা অ্যাজিউম করে নেই যে আমাদের ম্যাট্রিক্স সি ইনভার্টেবল বা বিপরীতযোগ্য। আমি লিখে দিচ্ছি সি ইনভার্টেবল, সি ইজ ইনভার্টেবল। এটার মানে কি? আচ্ছা, সি যে ইনভার্টেবল এটা আমাদেরকে দুটি তথ্য দেয় মূলত। প্রথম তথ্যটি হচ্ছে যে সি হচ্ছে একটি বর্গাকার বা স্কোয়ার ম্যাট্রিক্স, এবং এর সারি অথবা কলাম যে কোনো আমরা নিতে পারি, সেটা হবে রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এখানে দ্বিতীয় শর্তটি কিছুটা বাড়তি, কারণ আমরা জানি যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারণ এটা একটা সাবস্পেসের বেসিস, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট হবে। কারণ বেসিসের সংজ্ঞা থেকে আমরা এই জিনিসটা জানি যে বেসিস হতে হলে সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়। তাহলে এই দ্বিতীয় শর্তটিকে আমরা বলতে পারি বাড়তি বা রিডান্ডেন্ট। তবে আমরা যে তথ্যটি পাচ্ছি যে সি হচ্ছে বর্গাকার, তার মানে এর এনটি কলাম এবং এনটি সারি থাকবে, এবং যেহেতু এর Rn এর সদস্য, তার মানে আমরা বলতে পারি যে কে সমান হবে n। অর্থাৎ সি জি স্কোয়ার এটা আমাদেরকে দুটো তথ্য দেয়, এটা হচ্ছে যে কে সমান n হবে, অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে সি এর n সংখ্যক বেসিস ভেক্টর আছে। এখন এই যদি অবস্থা হয় তাহলে একটু চিন্তা করে দেখো যে বি এর স্প্যান কত হবে। খেয়াল করো আমাদের এখানে কি আছে, আমাদের n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, তাই না? দেখো আমি লিখে দিচ্ছি, এটা n সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, এবং এগুলো হচ্ছে Rn এর সদস্য। এবং যখনই তুমি n সংখ্যক ভেক্টর পাও Rn এর মধ্যে, তখন তারা সবসময় Rn এর বেসিস হয়ে যায়। কারণ যে কোনো বেসিস যার n সংখ্যক উপাদান আছে এবং তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন তারা Rn এর বেসিস হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে B হচ্ছে Rn এর একটা বেসিস, B is a basis for Rn। তার মানে C যে ইনভার্টেবল, এটা থেকে আমরা এই তথ্যটাও পাচ্ছি যে মানে আমাদের এই ভেক্টরগুলোর যে কোনো লিনিয়ার কম্বিনেশন নিয়ে আমরা Rn এর মধ্যে যে কোনো একটা ভেক্টর গঠন করতে পারবো। গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম, আমাদেরকে দেখাতে হয়েছে যে এই উপাদানটা বা এই জিনিসটা আমাদের এই ভেক্টরগুলোর স্প্যানের মধ্যে ছিল। তবে এইবার আমাদের আর সেই কাজ করা দরকার নেই, কারণ আমরা এখন বলছি যে সি যদি ইনভার্টেবল হয়, মানে সি যদি ইনভার্টেবল হয়, তাহলে তখন বি এর ব্যাপ্তি বা বি এর স্প্যান হবে আর এন। এখন যেহেতু বি আর এন এর সদস্য, এবং আমরা এখানে বলছি যে এখানে কে এর বদলে আমরা এন ব্যবহার করছি, তার মানে আমরা জানি যে বি এর স্প্যান হবে আর এন। এবং আমরা অন্যভাবে বলতে পারি যে আমাদের সি ম্যাট্রিক্স যদি একটা এন বাই এন ম্যাট্রিক্স হয় এবং এরা প্রত্যেকটা কলাম যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সি ইনভার্টেবল হবে। তাহলে আমরা এই জিনিসটাকে বিপরীত ভাবেও লিখতে পারি যে আর বি এর স্প্যান যদি আর এন হয়, অর্থাৎ স্প্যান অফ বি যদি আর এন হয়, তাহলে আমরা বলতে পারি যে সি হবে বিপরীতযোগ্য বা সি ইজ ইনভার্টেবল।
এবং এটা খুব কাজের একটা জিনিস, কারণ আমরা যদি এই দুটো শর্তই আমরা জানা থাকে আমাদের, তাহলে আমরা একটা সমীকরণের মধ্যেই এই দুটোর মানে ভিন্ন ভিন্ন মান বসিয়ে অন্যটার মান বের করে ফেলতে পারবো। এটা আমরা আগেও করেছি, এমন না যেটা আমরা করিনি, কিন্তু এটার জন্য আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স করতে হতো, অনেক ঝামেলা করতে হতো। কিন্তু আমরা যদি জানি যে সি ইনভার্টেবল, তাহলে তাহলে আমরা বলতে পারবো যে এখানের যে কোনো ভেক্টর যেগুলো এটাকে স্প্যান করে আছে, তারা এই এই সকল ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন হিসেবে তাদেরকে প্রকাশ করা যায়। তার মানে তুমি জানো যে যে কোনো ভেক্টরকে আমাদের এই বেসিসের সাপেক্ষে প্রকাশ করা যায়। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই সমীকরণ উভয় পক্ষে সি ইনভার্স দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা সমান কি হবে? সি ইনভার্স গুণ সি এবং বি এর সাপেক্ষে আমাদের কোঅর্ডিনেট সমান হবে সি ইনভার্স গুণ আমাদের ভেক্টর এ, এবং এখানের এটা হচ্ছে শুধু আইডেন্টিটি। তার মানে আমরা এই জিনিসটাকে আরেকভাবে লিখতে পারি, আমাদের এ এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, মানে বি এর সাপেক্ষে প্রকাশ করা এ এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, যেটা এই আর এন কে, মানে যার ব্যাপ্তি আর কি আর এন, সেটা সমান হবে সি ইনভার্স গুণ আমাদের ভেক্টর এ। তাহলে এটা তো মোটামুটি ধারণাগতভাবে আমরা বুঝলাম। এখন তাহলে চলো কিছু উদাহরণ করে আমরা দেখি ধারণাটাকে আরেকটু পাকাপোক্ত করা যায় কিনা। তাহলে চলো প্রথমে ধরে নেই যে আমার কাছে একটা বেসিস আছে বি। এটা সমান কি কর, আচ্ছা দাঁড়াও, আমি ঠিক অন্যভাবে করি। এখানে দুটো ভেক্টরকে প্রথমে তো সংজ্ঞায়িত করি। তাহলে ভেক্টর 1 সমান হচ্ছে 1 এবং 3, এবং ভেক্টর 2 এটা সমান, চলো ধরি সমান কত, ধরলাম 2 1। এবং আমার কাছে একটা বেসিস বি আছে, যেটা হচ্ছে এখানকার এই দুটো ভেক্টরের সেট, অর্থাৎ সেট অফ v1 এন্ড v2। এখন এরা যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটা বের করার আমি তোমার জন্য রেখে দিচ্ছি। তার মানে আমাদের কাছে দুটি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে যাদের স্প্যান হচ্ছে r2। তার মানে বিও হবে r2 এর একটা বেসিস, লিখে দিচ্ছি। বি হচ্ছে একটা বেসিস r2 এর জন্য। এখন আমরা যদি এখানে সি লিখি, অর্থাৎ বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স, সেটা সমান হবে আমরা জানি 1 3 এবং 2 1। তাহলে এখানে আমরা বলতে পারি যে সি হচ্ছে ইনভার্টেবল, এবং এটা না বললে আমরা চলো এটাকে হিসাব করেই দেখি। তাহলে সি এর ডিটারমিনেন্ট কত হবে, চলো আগে সেটা বের করি। তাহলে সি এর ডিটারমিনেন্ট সমান হবে 1 গুণ 1 হচ্ছে 1 বিয়োগ 2 গুণ 3 অর্থাৎ 6, সুতরাং এটা সমান হবে -5। তাহলে সি এর ইনভার্স কত হবে? আমরা জানি 2/2 ম্যাট্রিক্সের জন্য ইনভার্স বের করার একটা বিশেষ সূত্র আছে, সুতরাং এটা লিখে ফেলি চলে। এটা হবে সি ইনভার্স সমান হবে 1 ভাগ -5, এখানে এটা -5, এর সাথে আমরা গুণ করব আমাদের ম্যাট্রিক্স, আর আমরা এই কোনাকুনি দুটো উপাদানকে পরিবর্তন করে দেব, অর্থাৎ এক দুটোকে আমরা পরিবর্তন করে লিখবো এবং এই দুটোকে ঋণাত্মক করে দেব, অর্থাৎ -2 এবং -3। এবং আমরা এটাও আগে শিখে এসেছি যে এটা ডিটারমিনেন্ট যেহেতু শূন্য হয়নি, তার মানে সি কে ইনভার্স করা যাবে। এখন চলো আমরা ধরে নিই যে আমাদের কাছে একটা ভেক্টর আছে, যে কোনো একটা ভেক্টর ধরি এ, যেটা হচ্ছে r2 এর একটি সদস্য, এবং এ সমান হচ্ছে, আমরা যে কোনো নাম্বার ধরতে পারি, এখানে ধরলাম এ সমান হচ্ছে 7 এবং 2। এবং আমি এখানে বের করতে চাই যে আমাদের এই যে ভেক্টরটি আছে এ, এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট কি হবে বি এর সাপেক্ষে, অর্থাৎ বি এর রেসপেক্টে এ এর কোঅর্ডিনেট কি হবে। এবং এটা কিভাবে করতে হবে আমরা সেই সূত্রটাও জানি, আমরা উপরেই দেখে এসেছিলাম যে এভাবে বের করতে এই সূত্রটা ব্যবহার করে। তার মানে আমরা এখানে যেহেতু এ জানি, সুতরাং আমরা শুধু এটাকে সি ইনভার্স দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি, এখানে আমাদের সি এবং সি ইনভার্স দুটোই আছে, তার মানে আমরা লিখতে পারি যে এ এর কোঅর্ডিনেট, মানে বি এর সাপেক্ষে এ এর কোঅর্ডিনেট সমান হচ্ছে সি ইনভার্স, হ্যাঁ সি ইনভার্স গুণ এ এর সাধারণ কোঅর্ডিনেট। তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে বি এর সাপেক্ষে এ এর কোঅর্ডিনেট, এটা সমান হবে সি ইনভার্স সমান হচ্ছে 1 -3 এবং -2 এবং সবশেষে 1 গুণ গুণ হচ্ছে, হ্যাঁ গুণ করবো আমরা এ, তাহলে এ সমান আমরা জানি 7 2। তাহলে আমরা এখানে পাচ্ছি এই দুটোর গুণফল, অর্থাৎ 1 গুণ 7 যোগ -2 গুণ 2, সুতরাং এখানে আমরা পাচ্ছি 3। এরপর আমাদের আছে -3 গুণ 7 সমান হচ্ছে -21 যোগ 1 গুণ 2 অর্থাৎ 2, সুতরাং -21 যোগ 2 এটা সমান হচ্ছে -19। তাহলে আমাদের বেসিস ভেক্টর বি এর সাপেক্ষে আমরা যদি আমাদের এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটকে প্রকাশ করি, সেটা সমান হচ্ছে, আমি এখানে -1/5 কে দিয়ে এটাকে গুণ করে তারপর লিখি, তাহলে আমরা পাচ্ছি -3/5
এবং নিচে আমরা পাচ্ছি ধনাত্মক, অর্থাৎ এটা যোগ হয়ে যাবে 19/5। তাহলে চলো এটা পরীক্ষা করে দেখি। এটা আমাদেরকে বলছে যে এই প্রথম উপাদানের সাথে আমরা প্রথম বেসিস ভেক্টর গুণ করব এবং দ্বিতীয় উপাদানটার সাথে দ্বিতীয় বেসিস ভেক্টর গুণ করলে আমরা a এর কোঅর্ডিনেট পাবো। তাহলে চলো এটা করে দেখি। তাহলে আমরা পাচ্ছি -3/5 গুণ 1 3, এর সাথে যোগ হবে 19/5 গুণ 2 1। তাহলে চলো দেখি এটা সমান কি হয়। তাহলে চলো দেখি এটা সমান কি হয়। আমরা আগে আমাদের ভেক্টরগুলো লিখে ফেলি। এটা প্রথমটা হবে তাহলে -3/5, কারণ 1 এর সাথে গুণ হচ্ছে, এবং পরেরটা 3 এর সাথে গুণ হবে, সুতরাং এটা হবে -9/5। তাহলে চলো এবার আমরা পরবর্তী ভেক্টরটা লিখি। ওইটা সমান হবে, এখানে 2 এর সাথে আমরা 19 গুণ করব, সুতরাং এটা হবে 38/5, এবং পরেরটা, হ্যাঁ 38/5, এটা ঠিক আছে, এবং পরেরটা হবে 1 এর সাথে গুণ, অর্থাৎ 19/5। এখন তাহলে চলো আমরা এই ভেক্টর দুটোকে যোগ করে ফেলি। এই দুটো ভেক্টরকে যোগ করে দেখি আমরা কি পাই। -3/5 যোগ 38/5 সমান হচ্ছে 35/5, অর্থাৎ এটা হচ্ছে 7। তারপর আছে -9/5 যোগ 19/5, অর্থাৎ 10/5, এবং এটা হবে তাহলে 2। এবং আমরা পেয়ে গেলাম এটাই ছিল আমাদের এ ভেক্টর। তাহলে আমরা দেখালাম যে আমাদের এই প্রথম বেসিস ভেক্টরের সাথে -3/5 কে গুণ করে 19/5 এর সাথে আমাদের দ্বিতীয় বেসিস ভেক্টর গুণ করে দুটোকে যোগ করে আমরা এটাকে বের করতে পারি। এখন এটা ছিল এমন একটা পরিস্থিতি যেখানে আমরা a কে b এর সাপেক্ষে a এর কোঅর্ডিনেটকে প্রকাশ করতে চাচ্ছিলাম। তবে আমাদের পরিস্থিতিটা যদি উল্টোটা হতো তাহলে আমরা কি করতাম, অর্থাৎ আমাদের যদি কোনো একটা b এর সাপেক্ষে কোনো একটা ভেক্টরের কোঅর্ডিনেট ধরো w দেয়া আছে এবং এটা সমান হচ্ছে কোনো একটা সহজ কিছু নেই, আমরা চলো ধরি এটা সমান হচ্ছে 1 1। তাহলে প্রশ্ন হলো আদর্শ স্থানাঙ্কে w সমান কত। আমরা সূত্রটা মনে করলেই হবে। সূত্রটা মনে করে দেখো, w সমান হচ্ছে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স c গুণ b এর সাপেক্ষে প্রকাশিত আমাদের w এর কোঅর্ডিনেট। তাহলে এখানে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সটা কি ছিল, এটা ছিল 1 3 1 3 2 1। এটা এবং এটার সাথে আমাদের গুণ করতে হবে b এর সাপেক্ষে প্রকাশিত w এর কোঅর্ডিনেট, অর্থাৎ যেটা ছিল 1 1। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 1 গুণ 1 যোগ 2 গুণ 1, এটা হচ্ছে 3। তারপর হচ্ছে 3 গুণ 1 যোগ 1 গুণ 1, 3 গুণ 1 হচ্ছে 3, যোগ 1 গুণ 1 হচ্ছে 1, অর্থাৎ 4। তার মানে w হচ্ছে ভেক্টর 3 4। তাহলে আমরা যদি বলি যে আমাদের বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সটা ইনভার্টেবল, এটা আসলে আরেকভাবে বলা যায় আমাদের বেসিস স্প্যান হবে Rn, যেটা এই ক্ষেত্রে ছিল R2, এবং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা আমাদের সাধারণ কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা দুইভাবেই উভয় দিক থেকে এটাকে প্রমাণ করতে পারি, অর্থাৎ সাধারণ কোঅর্ডিনেটের সাপেক্ষে এবং বেসিস ভেক্টরের সাপেক্ষে কোঅর্ডিনেটকে প্রকাশ করা, দুভাবেই আমরা এটাকে প্রমাণ করতে পারি। তাই না? এটা ছিল আমাদের বেসিসের সাপেক্ষে প্রকাশ করা এবং এটা ছিল আমাদের আদর্শ কোঅর্ডিনেট, এবং এখানে এটা ছিল আমাদের বেসিসের সাপেক্ষে এবং এটা ছিল আমাদের আদর্শ অবস্থান। এবং তুমি এটা খুব সহজেই করতে পারো, এখানের এই তথ্যটা ব্যবহার করো। অর্থাৎ তোমরা বলতে পারো যে আমাদের বেসিসের সাপেক্ষে কোঅর্ডিনেট প্রকাশ করে এটা সমান হচ্ছে আমাদের ভেক্টর গুণ সি ইনভার্স বা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্সের ইনভার্স, অথবা তোমরা এই উপরের তথ্যটাও ব্যবহার করতে পারো। আমরা বেসিসের সাপেক্ষে প্রকাশ করা কোঅর্ডিনেটকে বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আমরা সাধারণ কোঅর্ডিনেট আমাদের ভেক্টরটি পাবো।